হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা। সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর কিছু জামা কাপড় কেচেছিলাম, তো কাচা ধোয়া করে নিয়ে আমি নিজেও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখেছো কি সুন্দর রোদ বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওদিকে মেয়ে তো গেছে টিউশন, আর এই যে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, তারপরেই আমি কিন্তু রান্না বসাবো। তবে ইদানিং শরীরটা খারাপের জন্য সকালবেলায় কিছু ওষুধ খাওয়ার আছে, খালি পেটে ওষুধগুলো খেয়ে নিয়েছি। আর এখন জামা কাপড়টা মেলে দিয়ে কিছু খেয়ে নিতে হবে, অল্প একটু মুড়ি খেয়ে আবার কয়েকটা ওষুধ আছে খেয়ে নিতে হবে। মানে কয়েকদিন না ওষুধ খেয়ে খেয়ে মুখ এমন তিতো হয়ে গেছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। মানে কোনো জিনিসটাই ইচ্ছা হচ্ছে না যে এটা খাবো, খেতেই পারছি না। এমনকি জলটা খেতে গেলেও এত তিতো লাগছে যে জলটাও খেতে পারছি না। ওই ওআরএস জলটাই একটু খাচ্ছি আর কি। জানি না কবে যে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো। আজ 1 সপ্তাহ হয়ে গেল শরীরটা এইরকমই সমস্যা হচ্ছে। সেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে জ্বর, গা হাতে যন্ত্রণা হালকা হালকা ছিল। তো শুক্র শনি একটু বেশি, যে সময়টা আমাদের পুজো ছিল, তো সেই সময়টা একটু বেশি অসুস্থ হয়ে গেছিলাম। আর রবিবার থেকে তো এই অবস্থা। তো দেখতে দেখতে 8 দিন হয়ে গেল, এখনও ঠিকঠাক খেতে পারছি না। জানি না, এমনি হয়তো শারীরিক দিক থেকে একটু সুস্থ হয়েছি, কিন্তু খাওয়া দাওয়াটা করতে পারলে এই যে শরীরটা দুর্বল লাগছে, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, শুধু ঘুম ঘুম লাগছে, সেটা তো কাটবে খাওয়া মানে খেতে পারলে, কিন্তু সেটাই পাচ্ছি না। এমন কোনো জিনিস ইচ্ছা হচ্ছে না যে যেটা খাই। তো যাই হোক বন্ধুরা, তখন থেকে শুধু আমার নিজের কথাই বলে যাচ্ছি। দেখো জামা কাপড়গুলো দিকে মেলা হয়ে গেল, তো চলো চটপট গিয়ে ওষুধটা খেয়ে রান্নাটা বসিয়ে দিই। আর কোনো কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না, জানো তো। তো ভাবছি আজকে একটু লাউ ডাল রান্না করব। লাউ নিয়ে এসেছিলো সেদিনে হাট থেকে, তো সে লাউ ডাল করব আর একটু ভেন্ডি আলুর তরকারি করব, আর কিছুই করব না। তো তারপরে ওষুধ খেয়ে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন লাউটা কেটে নেব। লাউ কেটে লাউ আর ডালটা একসঙ্গে প্রেসারে সেদ্ধ করতে দিয়ে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছো, আমার এইটুকু বয়সে আমি অনেক দুঃখ কষ্ট পেয়েছি, তারপরেও আমার মনে চোটটা এতটাই বেশি যে সবসময় ভালো থাকার চেষ্টা করেছি। কি বলো তো দিদিভাই, আমাদের প্রত্যেকের জীবনেই অনেক দুঃখ কষ্ট আছে। হ্যাঁ, অনেকেই আছে আমরা খুবই ভালো, তাদের হয়তো কোনো জীবনে দুঃখ কষ্ট নেই। তো আমারও জীবনে অনেক দুঃখ কষ্ট আছে। আর তোমার মতো সেম, জানো তো। আমারও এইটুকু বয়সে অনেক দুঃখ পেয়েছি। শুধু এইটুকু বয়সে নয়, ছোটোর থেকেই কষ্ট পেয়ে দুঃখ পেয়ে পেয়েই মানুষ হয়েছি, জানো তো। তবে কি বলো তো, একটা কথা আছে না, যে যারা ছোটোবেলায় কষ্ট পায় বলে ভবিষ্যতে মানে স্বামী সুখটা পায়। তো সেটা কিন্তু একদমই ঠিক। আমার দেখো, আমার স্বামী সুখ দিকের দিক থেকে মানে স্বামীর দিক থেকে কোনো কষ্ট কিন্তু নেই। তারপরে আদার্স অনেক কষ্ট, তবে এখন যে কষ্টগুলো আমার মনের মধ্যে জমা হয়ে আছে বা যেগুলোর জন্য আমি কষ্ট পাই, সেগুলো কিন্তু আমার মানে বাপের বাড়ির দিক থেকে স্বামীর কাছ থেকে কোনো রকম কষ্ট কিন্তু আমি পাইনি। আর সেই জন্যই মনে হয় ওই সমস্ত কষ্টকে পেছনে ফেলে আমি আজও ভালো মতোই টিকে আছি। আর থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, তোমার সঙ্গে না আমার অনেক মিল আছে। আর সেই জন্যই হয়তো ভগবান তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে। তো আমি বলবো এইভাবেই মনের জোরটাকে এগিয়ে রাখো। আমরা কি বলো তো, আমরা এমনই হতভাগী, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষটাও নেই, জানো তো। তো নিজেদের মনের কষ্ট নিজেদেরকেই সান্ত্বনা দিতে হবে, আর নিজেদেরকেই আবার ঘুরে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের মুখের দিকে তাকিয়ে, আমাদের সন্তান রয়েছে তাদের দিকে তাকিয়ে ওই সমস্ত কষ্ট ভুলে থাকার চেষ্টা করতেই হবে। আর তাদের জন্য আমাদেরকে অনেক বেশি ভালো থাকতে হবে। আর MJ অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, সত্যিই তোমার মনের জোর অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা সবসময় আশীর্বাদ করো যেন এইভাবেই আমার মনের জোরটা সর্বদাই বজায় থাকে। আর তারপরে দেখো গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর মেয়ের জন্য টিফিন বানিয়ে দিয়েছি, ময়দা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে একটা কি বলবো, ওই একটা কেকের মতো আর কি বানিয়ে দিয়েছি। তো যাই হোক, ওটা এখন বানিয়ে দিয়ে মেয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে স্কুলে। আর আমি এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। তারপরে কিছু বাসন জমা হয়ে গেছে, অনেক বাসন। মানে আমার যে এত বাসন কোথার থেকে জমা হয় বুঝতে পারি না। তো বাসনগুলোকে সমস্ত কিছু ধুয়ে নেব।
আর অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, অনেক ভালোবাসা বোন, থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দাও আর এইভাবেই পাশে থেকো, সর্বদাই সাপোর্ট করো। আর নির্কু ঘোষ মনু কমেন্ট করে বলেছে যে যাদের একা সংসার তাদের শরীর খারাপ হলে ভীষণ কষ্ট হয়। ঠিকই বলেছো গো, যাদের একা সংসার তাদের তো শরীর খারাপকে মালুম দিলে চলেই না, শরীর খারাপ মনে করলেই হয় না। যতই শরীর খারাপ হোক এটা আশা করলে হবে না যে আমি একটু রেস্ট নিই অন্য কেউ করে দেবে। শরীর খারাপ হলেও তোমাকে এটা ভাবতে হবে শরীর ভালো থাকাকালীন তুমি যতটা কাজ করো হয়তো একটু কম, কিন্তু করতেই হবে। তো কী আর করা যাবে, সবার ভাগ্যে তো সব সুখ থাকে না। তো যাই হোক, দেখো আমি কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু আগেই মেজে নিয়েছি, এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কমেন্ট করেছে মামনি বাগদি এবং মামনি মণ্ডল। কি সুন্দর দেখো, দুজনেই কিন্তু মামনি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই। আর শিপ্রা সরকার কমেন্ট করে বলেছ, অনেক দিন পর দিদিভাই কেমন আছো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই। প্রথমত ঠিকই বলেছো তুমি, অসংখ্য ধন্যবাদ এতদিন পরে কমেন্ট করার জন্য। আর তুমি ভালো আছো তো? ঠিকই বলেছো, আমি ভালো নেই গো, কারণ আমার সত্যি শরীরটা খারাপ ভীষণ। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এবার যে এসে বলি বন্ধুরা, চলো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তোমার যদি ভিডিওটা কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপরে জানো তো, যেটুকু সময় ছিল ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখো জল এসে যেতে স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর ওই যে কালকে যে একটা এনেছিলাম ঠাকুরের কাছে লাগাবো বলে, সেটাই এখন দেখো সুন্দর করে গুছিয়ে নেব। তবে কি কাজে লাগাবো বলো তো, ওই শাঁখ, ধূপ, তেল, তারপর ঠাকুরের প্রসাদ, চন্দন, এই এটা সেটা যেগুলো থাকে আর কি ঠাকুরের কাছে, ওই তক্তাটার মধ্যে নিচে রেখে দিতাম, ভালো লাগতো না। তো সেই জন্যই ভাবলাম এইটা নিয়ে নিই। তো কালকে বেরিয়েছিলাম কিছু কাজে, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম আর কি। তো দেখো এখন আমি সব জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেব, তারপরে ঠাকুরটা পুজো করে খাওয়া দাওয়া করে নেব। আর আজকের মেনু তো তোমরা জানোই, কিন্তু একদমই খেতে ইচ্ছা করছে না। আর পাশের বাড়ির থেকে না টক দিয়েছে, টক আর হচ্ছে সজনাটা আলু ভাজা। তো ওই টকটা দিয়েই না আমি আজকের ভাতটা কিন্তু খেয়েছি। তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে। দুপুরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে বলছি না, শরীরটা এমনই ক্লান্ত, শুধুই ঘুম। মেয়ে স্কুল থেকে আসার পরে ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে তো ঘুমায়নি, ও বসে বসে স্কুলের কাজগুলো করে নিয়েছে। মেয়েটাও না আমার শোনা হয়ে গেছে, বুঝতে পেরেছে মায়ের শরীর খারাপ, কিছুই বলতে হয়নি। ওই আমার কাছে বসে বসেই ও ওর স্কুলের লেখা কমপ্লিট করে নিয়েছে। একটু আগে আমাকে ডেকে দিল, মা ওঠো কারেন্ট চলে গেছে, সেই জন্য বলে ও খেলতে গেল। আর ওকে দুধ হরলিক্স দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে খেলতে গেল। আর আমি যে টুকটুক করে কাজগুলো আবার করে নিতে হবে, কিছুক্ষণ বসেও ছিলাম জানো তো। তারপরে এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই যে বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়েছি, তবে এখনও কিন্তু গোছাতে পারিনি। সেগুলো ওই সন্ধ্যার দিকে গোছাবো। কি বলো তো, ঘর বাড়ি যেমনই হোক না কেন, একটু সুন্দরভাবে যদি পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায়, সেটাই কিন্তু আমাদের কাছে রাজপ্রাসাদ মনে হয়। কারণ কি, আমাদের তো আর সত্যিকারের রাজপ্রাসাদ নেই, যেটা আছে সেটাকেই সাজিয়ে গুছিয়ে যদি রাজপ্রাসাদের ছোঁয়া দেওয়া যায় তাহলে কেমন হয়। তো সেইটাই চেষ্টা করি আর কি। তাই শরীর খারাপ সত্ত্বেও কিন্তু ঘরবাড়ি একবারেও অগোছালো করে রাখতে পারি না। এটা বলতে পারো একটা নেশায় পরিণত হয়ে গেছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। তারপরে অনেকটা সময় পরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। মেয়ে বললো মা ম্যাগি খাবো, তো মেয়েকে একটু ম্যাগি করে দিলাম। আর মেয়ে না এরকম জল জল ম্যাগি খেতেই পছন্দ করে, তো ওকে ওর পছন্দ মতোই ম্যাগি করে দিলাম। এখন ওকে ওটা দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে তারপরে একটু বাকি আছে পড়া কিছু, তারপরে একটু গান প্র্যাকটিস করিয়ে নিলাম। আর তারপরে মেয়ে এখন বসে বসে ছবি আঁকছে। আর এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম বিকেলে, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। সঙ্গে না ওই যে আমার অর্গানাইজারটা আছে না, মানে ওই ড্রয়ারটা রয়েছে, তো সেটা না একদম অগোছালো আছে। 5টা যে বক্স রয়েছে তার মধ্যে কোথায় কি রেখেছি একদমই বুঝতে পারছি না। আর মানে গোছাবো গোছাবো করে সময় পাচ্ছি না। তাই আজকে ভাবছি সুন্দর করে ওটাকে বের করে গোছাবো। গুছিয়ে রাখলে অল্প জায়গাতেই কিন্তু অনেক জিনিস রাখা যায়, আর অগোছালো করে রাখলে অনেক জায়গা থাকলেও কিছুতেই গোছানো হয় না।
দেখেছো মেয়ের এই জামার ঝুড়িটা অনেকগুলো জামা জমা হয়ে গেছে। এর মধ্যে কিছু জামা রয়েছে, প্যান্ট রয়েছে যেগুলো পরে না, তো সেগুলো এখন বের করে নিচ্ছি আর তারপরে সুন্দর করে এটা গুছিয়ে দেবো। তো এটা না অনেকদিন হাত দেওয়া হয়নি, বললাম না এমনিতেই 8 দিন আমার শরীর খারাপ, আর তাহলে বুঝতেই পারছো কী অবস্থা হয়। তো এটা অনেকদিন হাত দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম গোছাচ্ছি যেহেতু আগে এটাকেই সুন্দর করে গুছিয়ে নিই। তো দেখো প্রথমে জামাগুলোকে সব বের করে নিলাম, তারপর সুন্দর করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি এক সাইডের দিকে। আর যেগুলো গেঞ্জি টাইপের আছে তো সেগুলো ভাবছি এখানে রাখবো না, ওই যে 5 তাকের একটা বক্স রয়েছে ওইটা, ওই যে ড্রয়ারটা ওর মধ্যে যে কোনো একটাতে রেখে দেবো। কটা একটাই রেখে দেবো প্যান্ট, একটাই গেঞ্জি, একটাই রুমাল বা ইনারগুলো এরকম করে গুছিয়ে গুছিয়ে রাখবো। তাহলে কি হবে, যে মানে যেটা দরকার সেটাতেই হাত দেওয়া হবে, আর না হলেই না কোথায় কী আছে তখনই বেশি ঘাঁটাঘাঁটি হয়। যদি না ঠিকঠাক করে জানা যায় যে এখানে এটা রাখা আছে তখনই বেশি ঘাঁটাঘাঁটি হয়। দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি বক্সটা। আর ওই যে কয়েকটা জামা কাপড় বাইরে রেখেছি ওগুলো সেই বক্সটার মধ্যে রেখে দেবো। এর মধ্যে স্কুল ড্রেস রয়েছে, তারপরে ফুল প্যান্ট আর লাগবে না, তো ভাবছি কেচে গুছিয়ে দেবো। শীতের পোশাক তো টুকটাক করে সবই তুলে নিয়েছি, কিছু কিছু বা 2-1টা বাকি রয়েছে। আর এখন দেখো এই যে বক্সগুলো বের করে নিলাম, তারপর সুন্দর করে এক একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বক্সটা দেখছো এইটার মধ্যে কিন্তু মেয়ের প্যান্টগুলো সব গুছিয়ে রাখছি। ছোট ছোট জিনিস তো ওখানে সেখানে রাখলে খুঁজে পাওয়া যায় না, তাই একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলে হাতের সামনে পাওয়াও যায়, আর জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর গোছানো থাকে। আর এখন লকারগুলো সব গোছানো হয়ে গেছে, এই জায়গাটায় ছিল ড্রয়ারটা, তাই এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। ড্রয়ারটা আবার ঠিকঠাক করে রাখবো। তো রাখতে গিয়ে দেখলাম এই যে ড্রয়ারটার যে মানে কি বলবো, এগুলো যে আছে কাণ্ড বলা চলে আর কি, যেগুলোর উপর ড্রয়ারটা দাঁড়িয়ে থাকে, মুছতে গিয়ে দেখলাম ভীষণ নোংরা হয়েছে। তো তাই ভাবলাম, প্রথমে ভাবছিলাম মুছে নেবো আর কি, তারপর দেখলাম না এটাকে সাবান দিয়ে পরিষ্কার করে নিলে বেশি ভালো হয়। ড্রয়ারগুলো অতটা নোংরা হয় না, এটাই কিন্তু নোংরা হয়েছে, তাই মুছতে গিয়েও আর মুছলাম না, এই অবস্থাতেই রেখে দিলাম, কালকে পরিষ্কার করে নেব। তাহলে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই।